মায়া সুন্দরী, বুদ্ধিমতী এবং সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে। স্টুডেন্ট লাইফে প্রেমে পড়ে যায় রাহাত নামের একটি ছেলের। ফলে ভালো ছাত্রী হবার পরেও পরিবারের অমতে নিজের ক্যারিয়ার গড়ার আগেই বিয়ে করে ফেলে তারা। বিয়ের পরে প্রথম কয়েক বছর সব ভালোই চলছিল। তাদের বাচ্চার বয়স যখন 7, তখন রাহাত তার চাকরি হারায়। নতুন আরেকটা চাকরি জোগাড় করে ফেলে খুব দ্রুতই, কিন্তু বেতন কম হবার কারণে নিজেদের লাইফস্টাইলে আমূল পরিবর্তন আনতে হয় তাদেরকে। নাটকের শুরুতে আমরা দেখতে পাই রাহাত হারিয়ে গেছে কোথাও। 3 দিন আগে অফিসে যাবার কথা বলে বের হবার পর থেকে আজ পর্যন্ত তার আর কোনো খোঁজ নেই। ফলে মায়া থানায় এসেছে জিডি করতে। রাহাতের ফোন নম্বরও চালু ছিল না যে পুলিশ তাকে ট্রেস করে বের করবে। তবে 3 দিন পর এক ভোরবেলা আমরা দেখতে পাই রাহাত নিজেই বাড়ি ফিরে এসেছে। মায়ার জেরার মুখে সে জানায় সেদিন অফিস থেকে ফেরার পথে তার সিএনজি ছিনতাইকারীদের খপ্পরে পড়েছিল। তার কাছ থেকে সবকিছু কেড়ে নেবার পর চোখে মুখে মলম লাগিয়ে রাস্তায় ফেলে দেয় তারা। গত কয়েকদিন সে গাজীপুরে একটা হাসপাতালে পড়েছিল। রাহাত আগের চাকরিটা হারাবার পর নতুন যে চাকরিটা নিয়েছে সেটা হলো একটা ইনভেস্টমেন্ট কোম্পানির ব্রোকার বা দালাল। তার কাজ হলো মানুষকে লাভের লোভ দেখিয়ে তার কোম্পানিতে টাকা বিনিয়োগ করতে উৎসাহিত করা। কিন্তু সমস্যা হলো রাহাত কিছুতেই এই চাকরিতে তার টার্গেট ফিল আপ করতে পারছে না। ফলে সবসময়ই বসের বকাঝকা খেতে হয় তাকে। অফিসে টার্গেট ফিল আপ করতে না পারায় আয় রোজগারও কমতে থাকে তার। বাসা ভাড়া বাকি পড়ে যায় কয়েক মাসের। এর মধ্যে সংসার চালাতে না পেরে রাহাত ফোন করে তার বন্ধু রাশেদকে। তবে তাকে এসব না বলে নিজের স্ত্রী মায়ার কঠিন অসুখ হয়েছে এই মিথ্যে কথাটা বলে 30,000 টাকা ধার নেয়। তবে টাকা ধার নেবার পর আবার যেন কোথায় হারিয়ে যায় রাহাত। আগের বারের মতো এবারও কোথাও রাহাতের কোনো খোঁজ পায় না মায়া। তবে রাহাতের বন্ধু রাশেদের কাছে ফোন করে যখন জানতে পারে তার অসুখের মিথ্যে কথা বলে রাহাত তার কাছ থেকে টাকা ধার নিয়েছে, তখন থেকে মায়ার রাহাতের প্রতি সন্দেহ বাড়তে থাকে। এদিকে ঘরে বাজার করার টাকাও ছিল না তার কাছে। বাধ্য হয়ে নিজের মেয়েকে মায়ের বাসায় রেখে রাহাতকে খুঁজতে রাস্তায় নামে মায়া। হঠাৎ মায়ার এক প্রাক্তন বন্ধু তাকে জানায় সে রাহাতকে পুরান ঢাকার একটা বাড়িতে দেখেছে। মায়া সেই বন্ধুর সাথে সেখানে গিয়ে দেখতে পায় রাহাত আরও কয়েকজন ছেলের সাথে একটা রুমে মাদক গ্রহণে ব্যস্ত। এই পর্যায়ে সব কিছু মায়ার কাছে ক্লিয়ার হয়ে যায়। আসলে রাহাত সম্প্রতি নেশায় আসক্ত হয়েছে। এ কারণেই তার আগের চাকরিটা চলে গেছে। আবার এই চাকরিতেও সে ইফোর্ট দিতে পারছে না। মাঝে মাঝে সে এই নেশা করার জন্যই হারিয়ে যাবার নাটক সাজায়। যাই হোক, পরিবারের অমতে বিয়ে করায় মায়ার রাহাতের প্রতি রাগটা যেন আরও বেশি হয়। তাকে মারতে মারতে বাড়িতে নিয়ে আসে সে বাসার বাজার করতে পারে না, মেয়ের স্কুলের বেতন দিতে পারে না, আর রাহাত ওদিকে টাকা ধার করে নেশা করে। রাগ হওয়াটাই তো স্বাভাবিক। তবে মায়া প্র্যাকটিক্যাল মেয়ে। খুব তাড়াতাড়ি সে বাস্তবতার সাথে মানিয়ে নেয়। সে বুঝতে পারে এসব রাগারাগি করে নেশাখোরকে ঠিক করা যাবে না। রাহাতের সঙ্গে সে উপরে উপরে ভালো ব্যবহার করতে থাকলেও গোপনে সে একটি রিহ্যাবের সাথে যোগাযোগ করে। মাসে 15,000 টাকা খরচ হলেও নিজের মায়ের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে এক প্রকার জোর করে রাহাতকে রিহ্যাবে পাঠিয়ে দেয় মায়া। এই খরচের ধাক্কা সামলানোর জন্য মায়া চাকরি খোঁজা শুরু করে। রেজাল্ট ভালো থাকলেও অভিজ্ঞতা না থাকায় কেউ চাকরি দিচ্ছিল না তাকে। এদের মধ্যে মায়ার দিকেও চোখ পড়ে যায় এক ধনী ব্যবসায়ী নাদের চৌধুরীর। তিনি 25,000 টাকা বেতনে নিজের পিএস হিসাবে মায়াকে চাকরি দেন। অ্যাডভান্স বেতনের টাকা পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচে মায়া। মানুষ যখন তীব্র পিপাসার্ত অবস্থায় থাকে তখন তার সামনে পানি দেয়া হলে বেশিরভাগ ক্ষেত্রে পানির গুণাগুণ বিচার না করে ঢকঢক করে গেলা শুরু করবে সে। মায়ার ক্ষেত্রেও তাই হয়। নাদের চৌধুরী প্রায়ই নিজের সাংসারিক জীবনের অশান্তির কথা বলে মায়ার হাত ধরত। মায়া ব্যাপারটাকে বড় ভাই সুলভ আচরণ গণ্য করে নাদেরকে নিজের স্বামীর নেশায় আসক্তির কথা শেয়ার করেছিল। এর মধ্যে মায়া যখন রাহাতের সঙ্গে দেখা করতে যেত তখন রিহ্যাবে রাহাত ভয়ঙ্কর বাজে আচরণ শুরু করত। অ্যাডিক্টেড কাউকে যখন ধরে বেঁধে মাদক থেকে দূরে রাখা হয় তখন সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। এক্ষেত্রেও তাই ঘটেছিল। তাকে রিহ্যাবে রেখে মায়া সেজেগুজে চাকরি করে বেড়াচ্ছে, এই বিষয়টাকে রাহাত অনেক নোংরা ভাষায় উপস্থাপন করলে মায়ার অন্তরে রক্তক্ষরণ শুরু হয়। ফলে সেদিন অফিসে গিয়ে মায়া কান্নায় ভেঙে পড়ে। মায়ার বিধ্বস্ত মানসিক অবস্থার সুযোগ নিতে চায় তার বস। মায়াকে রিল্যাক্স করার জন্য নিজের রেস্ট রুমে পাঠিয়ে দেয় সে। এরপর অফিসের সবাইকে ফোন করে ছুটি দিয়ে দেয়।
সুযোগ বুঝে ফাঁকা অফিসে মায়ার ওপর ঝাঁপিয়ে পড়ে নাদের। তবে মায়া কোনো রকমে নিজের সম্ভ্রম বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। সেদিন থেকে আবার মায়ার সংগ্রামী জীবন শুরু হয়। চাকরি নেই, সাপোর্ট দেওয়ার মতো একজন মানুষ নেই। এর মধ্যে রিহ্যাবে রাহাতের সঙ্গে দেখা করতে গেলে রাহাত অনেকটাই ভালো ব্যবহার শুরু করে। রাহাত আগের দিন খারাপ ব্যবহারের জন্য মাফ চায়। সে জানায় তার শরীরে আর মাদকের কোনো প্রভাব নেই। রাহাত নিজেকে রিহ্যাব থেকে বের করে নেয়ার জন্য মায়াকে চাপ দেয়। তার মতে রিহ্যাবের লোকেরা টাকার লোভে সুস্থ মানুষকেও জোর করে ভর্তি করিয়ে রাখে। অন্যদিকে মায়ার নিজেরও অর্থনৈতিক টানাপোড়েন চলছিল, তাই ডাক্তারদের পরামর্শ না শুনে অনেকটা জোর করে রাহাতকে রিহ্যাব থেকে বাসায় নিয়ে আসে সে। রাহাত অবশ্য বাসায় এসে মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করা শুরু করে। নেশা না করলেও তাকে সিগারেট নিয়মিতই খেতে দেখা যেত। এর মধ্যে এক বন্ধুর সাথে মিলে ব্যবসা করা শুরু করে সে। হঠাৎ করেই যেন টাকা আসতে শুরু করে তার কাছে। প্রতিদিন ভালো ভালো বাজার, দামি দামি গিফট, এসব দেখে মায়ার কিছুটা সন্দেহ হয়। তবে রাহাত তাকে সবসময় বলতো সে আলুর ব্যবসা করে। কিন্তু মাস না পেরোতেই মায়ার সন্দেহই সঠিক বলে প্রমাণিত হয়। রাহাত আসলে আলুর নয়, আদম ব্যবসার সাথে জড়িয়ে গিয়েছিল। এলাকার অনেক মানুষকে বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল সে। আর এখন সেই টাকা নিয়ে রাহাতের পার্টনার পালিয়ে গেলে এলাকার মানুষ রাহাতকে ধরে আটকে রাখে। ফোন পেয়ে মায়া রাহাতকে ছাড়াতে গেলে এসব কথা জানতে পারে। লোকজন রাহাতকে সেখানেই পেটানো শুরু করত, কিন্তু মায়া নিজের সোনার গহনাগুলো তাদেরকে দিয়ে দিলে আপাতত রাহাতকে ছেড়ে দেয় তারা। মায়া এবার সিদ্ধান্ত নেয় রাহাতকে ডিভোর্স দিয়ে দেবার। অনেক চেষ্টা করেও রাহাত মানাতে পারে না তাকে। পরবর্তীতে মায়ার মা নাতনির মুখের দিকে তাকিয়ে শেষবারের মতো রাহাতকে একটা সুযোগ দেওয়ার অনুরোধ করে মায়াকে। তো এরপর মায়া রাহাতকে একটা শেষ সুযোগ দেয়। রাহাত সারাদিন বাসায় শুয়ে বসে থাকত আর নিজের মেয়েকে স্কুলে নেয়া আনা করত। মায়া কল সেন্টারে কাজ করে সংসারের খরচ জোগাত। তবে মায়ার রাহাতের ওপর থেকে একদম মন উঠে গিয়েছিল। সবসময় তার সন্দেহ বাড়তে থাকে রাহাতের ওপর। রাহাত ওয়াশরুমে একটু বেশি সময় কাটালে বা একটু বাড়ির বাইরে গেলেও মায়া চার্জ করত তাকে ড্রাগ নিয়েছে কিনা সেই সন্দেহে। রাহাত শুরুর দিকে সব মেনে নিলেও পরে মায়ার কাছে টুকটাক টাকা চাওয়া শুরু করে। তবে রাহাত আবার নেশা করবে সেই সন্দেহে মায়া তাকে হাত খরচের টাকাটাও দিত না। এরই মধ্যে ঘটে যায় একটা অপ্রীতিকর ঘটনা। মায়ার মা তাদের বাসায় বেড়াতে আসলে তার ব্যাগ থেকে কিছু পরিমাণ টাকা হারিয়ে যায়। টাকা হারানো নিয়ে পুরো বাসায় তোলপাড় লেগে যায়। মায়া বাসায় এসে সন্দেহ করে রাহাতই হয়তো টাকাটা চুরি করেছে। সে অকথ্য ভাষায় নিজের ছোট মেয়ের সামনেই রাহাতকে চোর, নেশাখোর সহ নানান ভাষায় গালাগালি করে। রাহাত শুরু থেকেই দাবি করে আসছিল সে টাকা চুরি করেনি, আর নিজের মেয়ের সামনে এরকম অপমানে সে খানিকটা উদ্ভ্রান্তের মতো আচরণ করতে থাকে। এক পর্যায়ে মায়ার সাথে হাতাহাতি করে বাসা থেকে বের হয়ে যায় রাহাত। ঠিক তার কিছুক্ষণ পরেই মায়ার মা ফোন করে জানায় তার টাকাটা আসলে সে বাসাতেই ভুল করে ফেলে রেখে এসেছিল, অর্থাৎ রাহাত আসলেও চুরি করেনি। মায়ার মধ্যে তখন একটা অপরাধবোধ কাজ করতে থাকে। তবে ততক্ষণে রাহাত রাগে বাসে করে রাতের আধারে দূরে কোথাও চলে যাওয়া শুরু করেছে। মায়া ভেবেছিল অন্যান্য বারের মতোই রাহাত এবারও কিছুদিন পরে ফিরে আসবে। তবে পৃথিবীতে আমরা সবসময় জিনিসগুলো যেভাবে চাই সেভাবে কিন্তু আর ফিরে আসে না। এক ভোরে মায়ার কাছে থানা থেকে ফোন আসে এবং মায়া থানায় গিয়ে জানতে পারে রাহাতের জীবনের শেষ গল্পটার কথা। রাহাত সেদিন রাতে কষ্ট পেয়ে বাসে করে রাতের বেলা সাভারের একটি গ্রামে চলে গিয়েছিল। সেই গ্রামে কয়েকদিন ধরে ডাকাতের অনেক উপদ্রব বেড়ে গিয়েছিল। প্রায় রাতেই ডাকাতির ঘটনা ঘটায় গ্রামবাসী রাতে পাহারা বসায়। সেরকম এক রাতে এক বাড়িতে ডাকাত পড়লে মসজিদে মাইকিং করা হয় ডাকাত পড়ার খবরটি। সঙ্গে সঙ্গে শত শত গ্রামবাসী লাঠি এবং মশাল হাতে নেমে পড়ে ডাকাত নিধনে। পালাবার সময় 5 জন গণপিটুনিতে নিহত হয় আর 3 ডাকাত পুলিশের হাতে আটক হয়। পরে জীবিত ডাকাতেরা জানায় নিহত 5 জনের মধ্যে একজন তাদের দলের কেউ না। আসলে সেদিন রাতে উদ্ভ্রান্তের মতো রাহাতকে গ্রামের রাস্তায় পড়ে থাকতে দেখে গ্রামবাসী ডাকাত সন্দেহে অন্যদের সাথে তাকেও পিটিয়ে মেরে ফেলে। পুলিশ রাহাতকে শনাক্ত করার জন্য তার ছবি সারা দেশে পাঠিয়ে দেয়। মনে আছে নাটকের শুরুতে মায়া রাহাত হারিয়ে গিয়েছিল বলে একটা জিডি করেছিল থানায়। আজ 9 মাস পরে সম্পূর্ণ ভিন্ন এক ঘটনায় সেই জিডির সাথে থাকা রাহাতের ছবি মিলিয়ে পুলিশ শনাক্ত করে রাহাতের লাশটি। স্বামীর সাথে সম্পর্ক শেষ করতে চেয়েছিল মায়া, কিন্তু এভাবে সব শেষ হয়ে যাক তা তো সে চায়নি। মনের ভেতরে সবসময় তার আশা ছিল একদিন হয়তো রাহাত সুস্থ হয়ে আবারও ফিরে আসবে তাদের মাঝে, আবারও তাদের পরিবার হাসি আনন্দে মেতে উঠবে আগের মতো।
মায়ার জীবনে হয়তো নতুন অনেক কিছুই হবে, কিন্তু মায়ার মনে রাহাতের মায়া রয়ে যাবে চিরকাল। রাহাতের মতো মরে যাবার আগেই নেশার ফাঁদে পড়ে জীবন মৃতের মতো বেঁচে থাকার পথ বেছে নেয় অনেক যুবক। এক পরিসংখ্যানে জানা যায় বর্তমানে বাংলাদেশে প্রায় ৭৫ লক্ষ মাদকাসক্ত রয়েছে। হয়তো সমাজের ভাসমান মানুষের হিসাব নিলে এ সংখ্যাটা ১ কোটি ছাড়াবে। হয়তো অনেকেরই হাতে খড়ি হয় নেশা ব্যাপারটা কেমন একটু দেখি এই কৌতূহলে, কিন্তু শেষ পরিণতিটা হয় রাহাতের মতো। একজন মাদকাসক্ত লোকের জন্য ক্ষতির সম্মুখীন হয় তার পরিবারও। ভেবে দেখুন, ওই ১ কোটি মাদকাসক্তের পরিবারে যদি ৪ জন সদস্যও থাকে, তাহলে তাদের জন্য সাফার করছে মোট ৪ কোটি মানুষ। যাই হোক, কৌতূহলী হয়ে যারা মাদক নিচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, প্লিজ সময় থাকতে নেশা ছেড়ে দিয়ে নিজের জীবন গড়ার মিশনে নামুন। এই ওয়েব ফিল্মে আরেকটি বিষয় দেখানো হয়েছে, তা হলো না জেনে না চিনে গণপিটুনি দেয়া। ইদানিং এই মব জাস্টিসের ঘটনা যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। মনে রাখবেন, অপরাধী যত খারাপই হোক না কেন, তাকে পিটিয়ে মারার ঘটনা আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে একটা অরাজক দেশ হিসেবেই প্রদর্শন করবে। তাই আপনার এলাকায় কোনো অপরাধী বা সন্দেহভাজন কাউকে পাওয়া গেলে তাকে আইনের হাতে তুলে দিন। নিজে আইন হাতে তুলে নিলেন তো আপনিও কিন্তু সমান অপরাধে অপরাধী হয়ে গেলেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।